আসসালামু সবাইকে। আমি আছি বাংলাদেশ ক্যান্সার ট্রাস্ট থেকে মাহজাবিন ফেরদৌস এবং আমি ওখানে কাজ করছি জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক হিসেবে আছি। বাংলাদেশ ক্যান্সার ট্রাস্টের মূলত কাজ হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস করা এবং আমাদের ক্যান্সার কেয়ার নিয়ে কাজ করা। আমাদের দুটো ক্যান্সার কেয়ারও আছে, মুসাববির মেমোরিয়াল আলোক নিবাস নামে, ইন শর্ট আলোক নিবাস। সো আজকে আসলে আন্তর্জাতিক নারী দিবসের মাসে আমরা তো অনেক ধরনের সাহসী গল্পই শুনে থাকি। অনেক আমাদের মহিলাদের চারিদিকে অনেক ধরনের সাহসী গল্প নিয়ে আমরা তাদেরকে সেলিব্রেট করি, তাদের গল্প শুনি, নিজেদের মধ্যে সাহস যোগাই। ওরকম একটা সেলিব্রেশন বা ক্যান্সার যুদ্ধ নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি আপনার কাছে। তার আগে একটু আমি বলে নিই একটা প্রতিবেদনের কথা। যেহেতু আমরা ক্যান্সার নিয়ে কাজ করি, আমাদের বছর প্রতি বছরই আসলে নতুন ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। যেমন মনে করেন 2021 সালে 2022 সালের একটা প্রতিবেদনে দেখা গিয়েছে যে শুধুমাত্র 2021 সালে 15 লক্ষর বেশি ক্যান্সারের রোগী আক্রান্ত হয়েছে, মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে। অ্যান্ড যেটা দেখা গিয়েছে ওটার মধ্যে 15 লক্ষ মানুষের মধ্যে আমাদের 50%-এর বেশি আমাদের মহিলা রোগী ছিলেন। এবং মহিলা রোগীর মধ্যে যেটা দেখা গিয়েছে যে 40% হচ্ছে গিয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেম জনিত কারণে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যেমন জরায়ু এবং এই ধরনের যেসব অর্গান আছে ওই রিলেটেড ক্যান্সারে তারা আক্রান্ত হয়েছে। সো আমি আরো কিছু ডেটা বলবো, কিন্তু তার আগে যার জন্য আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছে তার সাহসের গল্পটা শুনবো। আমাদের সাথে আছেন হচ্ছে এরকমই একজন ক্যান্সার যোদ্ধা, তার নাম হচ্ছে রেহানা পারভিন। উনি অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কষ্ট করে। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে? আচ্ছা আপা, আপনি বলেন যে আপনি আমাদের কোথা থেকে, আপনি বাসা কোথায়? আসসালামু আলাইকুম, আমার নাম রেহানা পারভিন। জি, আমি যশোর জেলা কেশবপুর থানা 4 নম্বর বিদ্যানন্দপাটি বাউসালা গ্রাম থেকে আসছি। আচ্ছা আপা, আমরা যতদূর জানি, আপনি তো আমাদের সাথে অনেকদিন থেকে আছেন, আপনি হচ্ছে জরায়ু ক্যান্সারে আক্রান্ত এবং আপনি জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার গল্পটা থেকে আজকে আমাদের দর্শকদের একটু বলতেন। আমি হচ্ছে প্রথমে আমার এই যে সমস্যা বুঝতে পারি যে নভেম্বরের প্রথম দিকে, জি গত বছর 2023-এ হচ্ছে নভেম্বরের প্রথম দিকে আমার হচ্ছে ব্লাডিং যাচ্ছিল। তাই দেখে আমি সমস্যা ব্লাডিং যাচ্ছিল তাই বুঝতে পারলাম। করার পরে আমাদের সরকারি কেশবপুর থানার সরকারি হসপিটালে হচ্ছে মহিলা গাইনি ডাক্তার দেখানোর পরে হচ্ছে বললো যে হচ্ছে জরায়ুতে ঘা হয়েছে, তাই সেভাবে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হয় না হওয়ার পরে আমি হচ্ছে খুলনা 250 বেডে গাইনি ডাক্তার দেখালাম, হচ্ছে সেই তাসমিমা আলম, ওনাকে দেখালাম। দেখানোর পরে উনি হচ্ছে 15 দিনের ওষুধ দিল। দেওয়ার পরে আমি হচ্ছে সেই 5 দিনের ওষুধ খাওয়ার পরে আমার বেড়েই যাচ্ছে ব্লাড। তারপর হচ্ছে ওই যে ভায়া টেস্ট বলে ও করা হয়েছে, ওতে হচ্ছে কোনো ক্যান্সারের কোনো আসেনি, নীল কার্ড দিয়েছিল। এবার হচ্ছে উনি সব কিছু ভেবে চিন্তে দেখলো, আর আমি হচ্ছে ভেবে চিন্তে দেখলাম যে হচ্ছে অপারেশন করাই ভালো। এবার তখন ক্যান্সারের কিছু বুঝতে পারি নাই নমুনা। এবার হচ্ছে 16 ডিসেম্বর আমার হচ্ছে অপারেশন করা হলো। ওনার হচ্ছে 250 বেডে সেই গাইনি ডাক্তার, তার সেই তাসমিমা আলম, ওনার নিজস্ব চেম্বার আছে। উনি হচ্ছে সেই চেম্বারে আমি হচ্ছে করলাম। করার পরে অপারেশন করার পরে উনি বললো কি যে এটা আপনার হচ্ছে পরীক্ষা করতে পাঠাতে হবে ঢাকায়। আর সিদ্ধান্ত টিউমার না, তখন তো হচ্ছে জরায়ুতে উনি হচ্ছে বুঝতে পেরেছে যে ঘা হয়েছে। আচ্ছা, এবার যখন হচ্ছে ঢাকায় পাঠাইছে পরীক্ষা করতে, তখন হচ্ছে পরীক্ষা করার পরে 16 ডিসেম্বরে পাঠাইছে, আর 25 তারিখে রেজাল্ট আসলে বললো যে টিউমার হয়েছিল। টিউমারে ওটা হচ্ছে 2 গ্রেড পয়েন্ট আসলে এবার উনি বললো যে আপনার এখানে থাকা যাবে না, আচ্ছা আপনার চিকিৎসা হচ্ছে ঢাকা মেডিকেলে। উনি সেই রাত্রে আমার 8:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে আমার হচ্ছে ঢাকায় পাঠায়। রাত 1:30টার সময় এসে আমি এখানে পৌঁছাই ঢাকা মেডিকেলে। পৌঁছানোর পরে 2 দিন কি আসছিল আমার সঙ্গে, আমার বড় ভাইয়া বড় ভাবি। আচ্ছা, ঢাকা মেডিকেলে আসলাম।
আসার পরে 2 দিন কোলরে শুয়ে থেকে থেকে দিন পার করেছি। তারপরে ভর্তি হতে পারি নাই, না করার পরে 3 দিনের মাথায় যে জি ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ডাক্তার দেখালাম, দেখালে বললো যে আচ্ছা আপনি তো ওই খুলনায় থেকে অপারেশন করে আসছেন, আপনি আছে ওখানে ওখানে চলে যান, যে ওখানে টিউব আর আপনার হচ্ছে বিলালিং এই সমস্ত সুস্থ হয়ে আপনি আসেন। হুম, তখন হচ্ছে বললাম যে আমি এই কষ্ট করে ওখান থেকে আমার পাঠাইছে, আমি এখন গ্রামের বাড়িতে কই যাবো ট্রিটমেন্ট না নিয়ে। তা আমি তো গ্রামের বাড়িতে যাব, তা আপনারা কিছু মেডিসিন লিখে দেন আমার। হুম, তাই ওনারা মেডিসিন লিখে দিল 14 দিনের। 14 দিনের মেডিসিন নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওই যে মেডিসিনগুলো লিখে দিয়েছিল তাই খেয়ে আমার ব্লাডিং আসা বন্ধ হয়ে গেছে, আর এই সমস্ত টিউব ওরাই খুলে সব কিছু কমপ্লিট করে দিয়েছিল আমার। আচ্ছা এবার বললো কি যে 14 দিন পরে আবার ঢাকায় এসে এমআরআই করে, মেডিকেল এসে এমআরআই করার পরে জি আপনি ক্যান্সার বিভাগে যোগাযোগ করুন। হুম, এবার হচ্ছে এমআরআই করা হলো। আবার এমআরআই করার পরে হচ্ছে এতে কোনো গ্রেড আসে নাই, হচ্ছে মানে সেই ক্যান্সার বিভাগে এসে দেখালাম, দেখানোর পরে ওরা বললো যে আপনার বেশি সমস্যা নাই, আমার প্রথম স্টেজ, তা আপনি হচ্ছে চিকিৎসা নিলে আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করার কোনো বিষয় নেই। এবার হচ্ছে ভর্তি হতে পারলাম না, পয়সা মারা করার পরে ভর্তি হতে বলছিল, এবার করলো না। না করার পরে আবার গ্রামের বাড়িতে চলে গেলাম। উনি হচ্ছে ডেট দিল যে যাওয়া আমার- আসার মধ্যে আছে, হুম। কারণ ঢাকায় কোনো আত্মীয় না, স্বজন না। থাকার জায়গা নেই। আমি যে কত কষ্ট করেছি তা আপনারা জানেন না, আমার যে কত কষ্ট। তারপরে এই 28টা এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখে আমার থেরাপির ডেট দিয়েছিল। এবার 12 তারিখ এখানে আসলাম 2 দিন আগে। আসার পরে এই 14 তারিখে এবারে ডাক্তার দেখালাম দীপিকা সাহা। এবার উনি বললো সব কিছু দেখে টেকে বললো কি আপনার তো বেশি সমস্যা না, আমার আর তখন না, তা আপনার হচ্ছে এই 28শে ফেব্রুয়ারি হুম, এই তারিখে আপনার হচ্ছে থেরাপির ডেট। আপনি আপনার কি থাকার জায়গা আছে, এখানে কোনো আত্মীয় আছে? না, আমি বলছি না, এখানে আমার কোনো আত্মীয় নেই, আমি তো অনেক দূর থেকে আসছি, যশোর জেলা থেকে আসছি। তা উনি বললো কি যে ওই চার্টে আছে এই আলোক নিবাসের একটা নাম্বার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা তা আমার বড় ভাই আসে নাম্বারটা নিল, জি নেওয়ার পরে তা হচ্ছে কি বলবো, ওখানে তাই ফোন সেই করলেন? হয়। তারপরে সেই ড্রাইভার আছে, সেই ড্রাইভারের সাথে যোগাযোগ করে তারপরে হচ্ছে আমার এখানে নিয়ে গেল। জি নিয়ে যাওয়ার পরে আমি যে এই যে কথাই বলতে হয় জি যে মাইকেল মধুসূদন দত্ত যেরকম হচ্ছে বিদেশ থেকে, হুম, বিদেশে বসে যেরকম হচ্ছে কতক্ষণ ওদের কথা, দেশের কথা হুম, যেরকম ভেবেছিলেন, উদারতা দেখাইছিলেন নিজের দেশের প্রতি, সেই রকম আলোক নিবাসের এই ছাড়ের মতন আমি একটা মানুষ পাইছি। হুম, উনি সে মাইকেল মহাকবি মধুসূদন দত্তেরই মতন, ওনার দুয়ায় আমি আলোক নিবাসে এসেছি। এখন ওখানেই থাকছেন, ওখানে একটা থাকছি চিকিৎসা আছে। আমি, চিকিৎসা হচ্ছে, খাওয়া দাওয়া, দুবার নাস্তা দেয়, হুম, আবার হচ্ছে প্রেশার মাপে, জি অনেক কিছু সিস্টারদের বললে, অসুবিধার কথা বললে ওরা এগিয়ে আসে। জি ওদের সাথে কথা বলে আমি খুব শান্তিতে আছি। আমার বাচ্চা কাচ্চার কথা আমার সেরকম মনে পড়ে না, আমি খুব শান্তিতে আছি। কি আচ্ছা। আর কিন্তু আমার আপনি বেশি ভালো লাগে কি যে আমি কোরআন তেলাওয়াত করি, ওখানে আমি যে বেডে থাকি ওখানে একটা কোরআন শরীফ পাইছি। এটা হচ্ছে আমি এই আলোক নিবাসের ছাড়ের প্রতি আরো অভিনন্দন জানাই যে ওনার সব দিকে খেয়াল আছে। হুম, উনি তো একজন মুসলিম, আমিও তো মুসলিম, হুম, সব দিকে ওনার এই খেয়াল আছে। এখন আমি এই আলোক নিবাসে আসি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যত ভালো হয়ে আমার বাচ্চা কাচ্চা দিকে স্বামী সন্তানের কাছে ফিরে যেতে পারি। আর এখানে যারা আলোক নিবাসে আরো যারা রোগী আসে, পেশেন্ট আছে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো হয়, ভালো থাকে, সুস্থ থাকে। আর এই আলোক নিবাসের ছেলের প্রতি আমি দীর্ঘায়ু কামনা করি, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবারই ক্যান্সার রোগীদের যাতে হুম। সেবা যত্ন দিতে পারে, আল্লাহ যেন তারও আয়ু আরো বেশি বেশি করে বাড়ায় দেয় সেবা যত্ন করার জন্য আমি এই দোয়া করি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আপা। আজকে যে গল্পটা শুনছিলাম আমাদের রেহানা আপার কাছ থেকে, এটা আসলে আমাদের আলোক নিবাস যে ক্যান্সার কেয়ার হোমের কথা বলছিলাম আমরা, যেখানে আমাদের রেহানা আপার মতো আরও অনেক আপা আছেন, আমাদের বাচ্চারা আছেন, যারা নাকি সর্বদা যেটা রেহানা আপার বললো যে ওনার আসলে ঢাকায় আত্মীয় স্বজন কেউ ছিল না, কারণ ক্যান্সার এমন একটি রোগ যে রোগটা চিকিৎসা অনেক দিন ব্যাপী করতে হয় আর কি, এটার অনেক ধরনের ফলো আপ থাকে অপারেশনের পরে, অপারেশনের আগে। সো আমরা যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য আসলে খুবই কষ্টকর হয়ে যায় যে এখানে তাদের থাকার জায়গা নেই, কীভাবে আসলে চিকিৎসাটা কন্টিনিউয়াসলি করবে। সো তখন আমরা আলোক নিবাসে, যেটা বললাম মুসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে আমরা আমাদের পেশেন্টরা থাকে, আমরা ক্যান্সার যোদ্ধা বলি, ওনারা থাকে সর্বদা ওখানে, আমাদের ব্রাদার সিস্টাররা থাকে, ওনাদের সেবা শুশ্রূষা দেয় এবং আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে ওনারা বিভিন্ন হসপিটালে যে চিকিৎসা নিয়ে থাকে। সো আজকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। প্রত্যেকটা নারী বা প্রত্যেকটা মানুষের জীবনের যুদ্ধ একরকম নয়, কিন্তু আমরা সবাই আশা করছি এবং দোয়া করছি যে রেহানা আপার কষ্ট যেন লাঘব হয় তাড়াতাড়ি। আলোক নিবাস একটা মাধ্যম হয়েছে, বাংলাদেশ ক্যান্সার ট্রাস্ট একটা মাধ্যম হয়েছে, প্রতিষ্ঠান হয়েছে তার এই কষ্টটা লাঘবের জন্য। কিন্তু আমরা আরও অনেক মানুষের কষ্ট লাঘব করতে পারবো যখন আমরা একসাথে যদি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই। সো আজকে এই বলেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।